শীতের সিজনে প্রথমেই আমি এই মূলা শাকটাই কিন্তু প্রথমে খুঁজি, কারণ এই মূলা শাকটা খেতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি এফ কিচেনে আরও একটু নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজার রেসিপি, সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে এইভাবে মূলা শাক ভাজি করলে এটা খুব ভালো লাগে। শুধু আমি নয়, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করে। আমার বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে থাকে, কারণ এই রেসিপিটার মধ্যে চিংড়ি মাছ দেওয়ার কারণে আর এইভাবে রান্নার প্রসেসটা একটু আলাদা হওয়ার কারণে এটা কিন্তু খেতে অনেক রকম ভালো লাগে। তাই আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক। মূলা শাক আমার মতো কারা কারা শীতের সিজনে প্রথমে এটা খুঁজে পারেন সেটা অবশ্যই জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি রেসিপিটা। প্রথমেই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মূলা শাক নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু ক্ষেত থেকে তুলে আনা একদম ফ্রেশ। অর্থাৎ আমাদের এখানে প্রচুর ক্ষেতে খামারে আসলে এখন মূলা, পাতাকপি বা এইসব ধরনের পালং শাক, এই শাকগুলো আমাদের হাতের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ সকালবেলা ক্ষেত থেকে তুলে তারপর কিন্তু বাড়িতে বেচতে নিয়ে চলে আসে। আর এই শাকগুলোকে প্রথমে আমি দেখুন এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এরকম টাটকা শাক কিন্তু ভাজি করলে খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি এখানে দেখুন কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণে বেশি দিয়েছি, তবে এটা নিয়ে কিন্তু ভয়ের কিছু নেই। অবশ্যই এই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই মূলা শাকটা খেতে আপনার কাছে অসাধারণ লাগবে। এই যে লবণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি শাকগুলোকে মাখিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে একটু কষলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শাক থেকে পানিটা সম্পূর্ণ বের হয়ে না আসে। এভাবে একসময় কষলাতে কষলাতে দেখবেন শাক থেকে কিন্তু পানিটা বের হয়ে যাবে, একদম কমে অল্প একটু হয়ে যাবে, আর সম্পূর্ণ শাকের পানিটা বের হয়ে আসবে। আসলে মূলা শাক যদি আপনি এইভাবে করে রান্না করেন, সেই মূলা শাকের কালারটা যেমন সুন্দর থাকে, সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ মূলা শাকের পানি কিন্তু বের হয়ে এসেছে। এই পানিটা কিন্তু আগে থেকে বের হয়ে যাওয়ার কারণে শাকটা রান্না করতেও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায়। আবার আপনার এতে কিন্তু গ্যাসেরও অনেক সাশ্রয়ী হয় যারা গ্যাসে রান্না করেন। তবে যাই হোক, এখন আমি শাকটা ধুয়ে নিব, তার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার সময় কিন্তু আপনাকে একটা প্রসেস একদম ফলো করতে হবে, সেটা হলো এরকম শাকটাকে তুলে 2 মুঠের মাছ বরাবর নিয়ে এইভাবে চেপে চেপে পানিগুলোকে ফেলে দিতে হবে। আর এই যে পানিগুলো ফেলে দেওয়ার পর কিন্তু শাকটা একদম ঝরঝর। এখন আমি সবগুলো শাক ঠিক এইভাবে তুলে নিব, ধুয়ে পরিষ্কার করে। আবারও কিন্তু এটাকে আমাকে ভালো করে ধুতে হবে, এইভাবে 3-4 বার ভালোভাবে এটাকে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু শাকের মধ্যে যে বালুটা আছে সেটাও খুব সুন্দরভাবে চলে যাবে। এখন আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, তার জন্য কিন্তু এখানে একটি চালনি নিয়ে নিয়েছি। এই চালনির মধ্যে কিন্তু শাক ধুলে আরও বেশি ভালো হয়, কারণ চালনির নিচ দিয়ে কিন্তু বালুটা খুব সুন্দরভাবে পড়ে যায়, আর শাকটা খুব সুন্দরভাবে উপরে থেকে যায়। তার জন্য কিন্তু আপনি এইভাবে যদি চালনি দিয়ে শাক ধুন, তাহলে কিন্তু শাকের মধ্যে তেমন আর বালু থাকার কোনো রকম ভয় থাকে না। এই যে এইভাবে করে আমি কয়েকবার শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ঠিক সেরকমভাবেই চেপেও নিব। এখন আমি চলে আসলাম শাকটা রান্না করার জন্য, তার জন্য এখানে দিয়েছি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে তেল। তবে শাক ভাজি করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, সঙ্গে দিয়েছি কাঁচামরিচ ফালি করা, তবে আপনাদের ঝাল আন্দাজ মতো আপনারা কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। এখন দিয়েছি এখানে 3 কোয়া রসুন কুচি, অবশ্যই রসুন কুচি দিতে হবে, তাহলে কিন্তু শাকের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু মিক্স করে এগুলো একটু ভেজে নিব, আর এভাবে কিন্তু হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার স্বাদ মতো লবণটাও অ্যাড করে দিচ্ছি, আর এরকম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ এবং মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার কিন্তু ধরতে শুরু করে দিয়েছে। ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমার কাছে এই মূলা শাকের মধ্যে একটু হলুদের গুঁড়া দিলে সেটার কালারটা যেমন সুন্দর লাগে, তেমন ভাত মেখে যখন খাবো তখন কিন্তু ভাতের কালারটাও খুবই সুন্দর লাগে। তাই আমি সবসময় এরকম করেই মূলা শাকটা ভাজি করে থাকি, তবে আপনারা যদি চান সেক্ষেত্রে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এই যে দেখতে পাচ্ছেন মূলা শাকটা কিন্তু আগে কিনেছিলাম, তারপর মনে হয়েছিল যে চিংড়ি মাছ হলে আসলে ভালো হতো,
তখনই হঠাৎ করে চিংড়ি মাছওয়ালা চলে এসেছে, আর সেখান থেকে আমি কিন্তু চিংড়ি মাছটা নিয়ে এই যে রান্না করতে চলে আসলাম। যথাযথ আজকে চিংড়ি মাছটা কিন্তু আমার ভাগ্যে পড়ে গিয়েছিল, না হলে কিন্তু এই রেসিপিটা তৈরি করতাম না। এখন খুব সুন্দর করে আমি এই চিংড়ি মাছ দিয়ে মরিচ পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে, তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি মূলার শাকগুলো। আর এই মূলার শাকটা কিন্তু দেখুন পানি থেকে কিন্তু ভালোভাবে চেপে তোলার কারণে একদম ঝরঝরে, আর এখানে কিন্তু আর পানি ওঠারও তেমন কোনো ভয় থাকবে না, আর খুবই অল্প সময়ের মধ্যেই এই শাকটা রান্না করা যায়। চট্টগ্রামে এখন কিন্তু চিংড়ি মাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কারণ এখন কিন্তু আমাদের বাড়িতে অনেক মাছওয়ালারাই এরকম চিংড়ি মাছ নিয়ে আসে। আর এই চিংড়ি মাছগুলো খুবই অল্প দামেই এখন পাওয়া যাচ্ছে, কারণ এখন এই শীতের সময় আসলে চিংড়ি মাছটা অনেকটাই হাতের নাগালে চলে আসে। যাই হোক, এইভাবে করে আপনারা সুন্দরভাবে এটাকে ভাজি করতে শুরু করে দিবেন। আর হালকা হালকা যদি পানি বের হয়ে আসে, সেটা শুকিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন। দেখুন একটু হালকা পানি তো অবশ্যই থাকবে যেটা শাকের মধ্যে, এটা শুকিয়ে নিতে হবে খুব ভালো করে। আর এইভাবেই অনবরত নাড়াচাড়া করে আমি শাকগুলোকে থেকে একদম পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখন কোনো রকম পানি নেই, এখন আমি এটাকে খুব সুন্দরভাবে নামিয়ে নিব। নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। হয়ে গেল আমার দারুণ মজার চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজি। গরম গরম ভাতের সাথে যদি একটু নিয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার অন্য কোনো রেসিপি আর মনেই পড়বে না, কারণ আসলে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আমি প্রত্যেকবার মূলার সিজন আসার শাকের সিজনের জন্য এই জিনিসটার জন্য অপেক্ষা করি। যাই হোক, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু ইএফ কিচেনে এরকম সহজ এবং মজার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।